ফোনটা কেটে দিয়ে উঠে দাঁড়ালো ইমরান। উপরে যাও সামান্থা, তুমি নিয়ে যাও ওকে। ইমরান বেরিয়ে গেল। মোনাকে নিয়ে উপরের দিকে চলে গেল সামান্তা তুষি। রেখে গেল কিছু প্রশ্নসূচক মুখের বিস্ময়কর দৃষ্টি। মোনা চাচি সত্যি অসাধারণ, চাচা জানের যোগ্য রানী। নকিবের কথায় বাকিরাও মাথা দুলালো। চাচা জানো বা কম কিসের, কি সুন্দর অবলীলায় মনের কথা জানালেন। মানুষ যদি নিজের দিক থেকে সুস্থ থাকে, কোনো শক্তি তাকে আঘাত করতে পারে না। ইমরান সবেমাত্র বাইরের কাজ সেরে ড্রয়িং রুমে এসে বসেছে। ওপর থেকে নয়ন, ঈশান, সোহান, জাহিন ধরফর করে নেমে ইমরানের কাছে এসে দাঁড়ালো। নয়ন ইমরানের হাত ধরে টেনে সবাইকে ওপরে আসতে বলল। বাচ্চারা লাফাচ্ছে ওপরে কি দেখার জন্য। নয়ন পড়ে যাবে, আস্তে টান। উপরে কি বায়োস্কোপ দেখাবি? আর মোনালিসাকে আমার রুমের দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ও এখনো চেঞ্জ করেনি কেন? এত কথা কোস কেন? আগে তুই চল মামা। বাড়ির সবাই ওপরে চলে এসেছে। নয়ন ইমরানের রুমের দরজা খুলেই চিৎকার দিয়ে বলে, সারপ্রাইজ! ইমরান রুমের দিকে তাকিয়ে হাঁ করে আছে। এমন একটা কিছু সে কখনোই আশা করেনি। পেছন ফিরে দেখে বাড়ির অর্ধেক মানুষ সব ওপরে। মোনা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ইমরান নয়নের দিকে তাকিয়ে নিজেকে সামলে বলে, নয়ন, দিস ইজ টু মাচ। কি বানিয়েছিস রুমটাকে? এই বয়সে রুম সাজিয়ে পাড়া বাজিয়ে বাসর করব, একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কেন এই বয়সে মানুষ কি বাসর করে না নাকি? তুই করবি না কোনটা? বাসর না করলে ঈশান থেকে আসছে? তুই বুইরা তো কি হয়েছে? মোনা তো এখনো ইয়াং ফেয়ার লেডি, তাই না? আর তোরে দেখলে বোঝা যায় এখনো ডজনখানেক বাচ্চা ফয়দা করার শক্তি তোর মধ্যে আছে। সো মামা চিল, এনজয়। তো আমার সব ছেলের পৌরা এখানে, তুই সবার সামনে আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করছিস কেন? ছেলেরা বাসর করে নাই, জাহিন যদি অনামিকা করতে আইছে। হ্যাঁ, অসভ্য ফাজিল, চুপ থাক তুই। নকিব মাশফি এগিয়ে এসে ইমরানকে বুঝাচ্ছে। চাচা যান হাইপার হচ্ছেন কেন? আপনি একটু শান্ত হন। আজকে এমনিতেই স্পেশাল দিন, থাকুক না সাজানো রুমটা, ভালো লাগছে দেখতে। ইমরান রাগ করে চেঁচালো, রহিমা, আনোয়ার। জি স্যার। 10 মিনিটের মধ্যে রুম ক্লিন করো, একটা ফুল বেলুনের জন্য না থাকে। নয়ন বাধা দিল। ইমরান, ঈশান নিজ হাতে সাজিয়েছে, মন ভেঙে দিস না ছেলেটার। ইমরান কিছুটা থমকে ঈশানের দিকে তাকায়, আবার মোনার দিকে তাকায়। মোনা চোখের ইশারায় বোঝায় থাক। ইমরান একটা বড় শ্বাস ছেড়ে বলে, ওকে। রুম থেকে বের হয়ে যায় ইমরান। মোনা তখনও দাঁড়িয়ে। সবাই মোনাকে ভেতরে নিয়ে বসালো। বড় একটা দম ফেলে সবাই রুমে ঢুকে সাজানোর প্রশংসা করছে। কামরা জুড়ে লাল গোলাপ এবং সাদা রজনীগন্ধা, চারপাশে মোমবাতি জ্বালানো, সব মিলিয়ে পরিবেশটা মনোমুগ্ধকর। বড় মামি, শাড়ি চেঞ্জ করবে? সামান্তার কথায় ধ্যান ফিরে কিছুটা শঙ্কিত সচকিত হয়ে তাকিয়ে আছে মোনা। নওশিন তুষি এগিয়ে এসে কাঁধে হাত রাখলো। আচমকা সুরাইয়া মোনার বুকের উপরে হাত দিয়ে লাফিয়ে উঠেছে। বড় চাচি যান, আপনার হার্টবিট এত বেশি কেন? ভয় পাচ্ছেন আপনি? এমন সময় রিক্তা রুমে প্রবেশ করে মোনাকে ধরে খাটে বসালো। সবাইকে ইশারা দিয়ে দরজা বন্ধ করে বসতে বলল। মোনার মুখ তুলে নিজের দিকে ঘুরালো। মোনা বলেই ডাকলাম, নয়ন তো ভাবি ডাকতেই মজা পায়। তুমি যখন হয়েছ তখন আমি আর নয়ন প্রেম করতাম। কিছু প্রশ্ন করি কেমন? ইমরান ভাই সম্পর্কে কতটুকু জানো তুমি? জানি কিছু কিছু। নয়ন আর সালমা বলেছে, তাই না? জি। আমি ভাইয়ের 3 ব্যাচ জুনিয়র। পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, ভাইয়া জোর করে ধরে নিয়ে যায় আব্বুর কাছে। আমার ডাক্তার বাবা কিছুতেই নয়নের সাথে বিয়ে দেবে না, কারণ নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা। বাবার কোনো এক কালের রোগী বাবাকে ধমকে গিয়েছিল, সে আবার ছাত্রনেতা ছিল। সেই ভয় বাবার মনে। ইমরান ভাই নিজে জিম্মায় কিভাবে যেন বাবাকে বুঝিয়ে আমাদের বিয়ে দেয়। নয়ন কথা দিয়েছিল বাবাকে, ওর সবটা দিয়ে করবে আমার জন্য। নয়ন একটু রসিক, কিন্তু মানুষ হিসেবে চমৎকার একজন। আমি আজও পড়াশোনা করি, নয়ন নাহিয়াকে সামলায়। সবার জীবনকে রাঙিয়ে ইমরান ভাই নিজের জীবনটা অন্ধকারেই রেখে গিয়েছে এতটা বছর। আমি চোখ বন্ধ করে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, তুমি ইমরান ভাইকে যতটা চেনো ততটা কেউ চেনে না। কি সত্যি বলছি না? রিক্তার এমন প্রশ্নে তবদা খেয়ে তাকিয়েছে মোনা। মোনার চোখ বলছে মোনা ইমরানকে সত্যি অনেকখানি বুঝে। স্পষ্ট বুঝতে পারছে ইমরান রিক্তাকে এখানে পাঠিয়েছে মোনাকে সহজ করতে। একটু আগে লজ্জায় কুকড়ে গিয়েছে সবার সামনে। রিক্তা মৃদু হেসে পুনরায় বলল, পুরুষ তার শখের নারীকে আগলে রাখে। তুমি জানো তুমি ঠিক কতটা শখের ইমরান ভাইয়ের? ভাইয়ের স্টাডি রুমে খুব সুন্দর একটা শোপিস আছে, একটা গাছ আর পাখি।
কখনো হয়তো দেখবে। এই শোপিস যেন আঁচড় না লাগে, তাই উনি কাঁচের শোকেস বানিয়ে নিজের হাতে ওটার যত্ন করে রেখেছে। ওই রুমে সবার প্রবেশ নিষেধ, শোপিসে যাতে আঁচড় না লাগে গ্লাভস পরে। তাহলে মানুষটা তোমাকে কতটা যত্ন করবে ভাবো তো। একবার নয়ন প্রশ্ন করেছিল, মোনাকে কতটা ভালোবাসিস? উত্তর দিয়েছিল, মোনালিসা আমার বড্ড শখের নয়ন। সেদিন সারা রাত আমি নয়ন ঘুমাইনি। তার আগের দিন ঝগড়া করেছিলাম। ইমরান ভাইয়ের এই কথা শুনে নয়ন অনেক কেঁদেছিল, মাপ চেয়েছিল আমার কাছে। একটা মানুষ ঠিক কতটা আবেগ দিয়ে ভালোবাসতে পারে ওনাকে দেখে বোঝা যায় না, মানুষটা প্রকাশ করতে পারে না। তুষি সহসা বলে উঠল, ভাইয়াকে আমি বড্ড ভয় পাই ভাবি। আমি ওনাকে সবসময় চুপচাপ থাকতে দেখেছি, কিন্তু যেদিন জানলাম মোনা নামে কেউ আছে ওনার জীবনে, সেদিন থেকে আপনাকে দেখতে ছটফট করলাম। একদিন ভোরে ভাইয়ার জ্বর এসেছে দেখে ইস্তিয়াক আমাকে ডেকে পাঠালো। বড় আপা বাসায় ছিল না, ঈশানও নেই। সেদিন দেখি ল্যাপটপ খোলা, ভিডিও চলছে সামনে। ভাইয়া তখন জলে অচেতন। ভিডিওটা আপনার। কোনো এক অনুষ্ঠানে গায়ে হলুদে মেজেন্ডার শাড়ি পরে গিয়েছিলেন মনে হয়, কল্পনা আপুর মেয়ের। ভাইয়ের পুরো ল্যাপটপে ওই ফাইল জুড়ে আপনার ছবি। আমি ইস্তিয়াক এতটা বিস্মিত হয়েছি যে ভুলেই গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য ভাইয়া অসুস্থ। মানুষটা সরাসরি প্রকাশ করতে পারে না ভালোবাসা, এটাই সমস্যা। তুমি থামো, আসল কথা বলে আমরা বের হব। তুমি ফ্রেশ হয়ে নাও। আলমারির 3 নম্বর তাকে শাড়ি রাখা আছে। ইমরান ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার। পারলে মানুষটাকে একটু সুখ দাও। আর কত বলো, ভালোবেসে কাছে টেনে নাও। আমরা গেলাম। সবাই বেরিয়ে গেল। একা ফেলে গেল মোনাকে। অনেকগুলো প্রশ্ন, চোখের জল। উত্তর শুধু একটাই, ইমরান শরীফ খানের শখের নারী মোনালিসা, যাকে ইমরান মল্লিকা ডাকে। সদ্যস্নাত কিশোরীকে দেখে বুকের ধরফরারও জোরে ঝঙ্কার তুলবে, চন্দ্রমল্লিকার সুবাস ছড়াবে, রাতের ফুল লজ্জায় সিক্ত হয়ে মুখ লুকাবে, আর শীতে নিজের কোকড়ানো চুলে চিরুনি চালিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লাল জরিপারের সুতি শাড়িটিতে আজ অন্যরকম লাগছে মোনাকে। হাতের কনুইয়ের ওপর ব্লাউজ, সামনে পেছনের গলাটা বেশ বড়, ঝুঁকলেই বক্ষভাঁজ পরিদৃষ্ট। এত বড় ব্লাউজ কেউ বানায়? এসব রিক্তা আন্টির কাজ। গলায় শাশুড়ি মায়ের রেখে যাওয়া সিম্পল চেন, যেটা বিয়ের কয়েকদিন পরই আইডিন পরিয়ে দিয়েছে। কানেও ছোট্ট 2 জোড়া পড়েছে। ভারী গয়না সব ছেড়ে একটু স্বস্তির প্রয়োজন। নেভিয়ান লোশনটা হাতে পায়ে দিয়ে ধীমে পায়ে খাটের কোনায় গিয়ে বসলো। চোখ গেল বিছানার চাদরে লেখা ইমরান প্লাস মোনা লেখাটাতে। মাঝে একটা রূপার ডালায় 2টো মালা রাখা। একটা মালা হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কয়টা গোলাপ আর রজনীগন্ধা আছে। 1, 2, 17, 20, 21। এবার আর একটা মালা হাতে নিয়ে গুনল। গুনে দেখে 42টা গোলাপ। তবে এই মালার গোলাপের সাইজ আগেরটার চেয়ে ছোট। 2টো মালাই দেখতে ভিন্ন। মালা হাতে নিয়ে মোনা মুচকি হাসি দিল। সহসা দরজায় খচ করে শব্দ হলো। মালা হাত থেকে রেখে দাঁড়িয়ে পড়ে। সামনে দাঁড়িয়ে আছে তার সুঠামদেহী বহুল অনাকাঙ্ক্ষিত প্রেমিক পুরুষ। আবার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। ইমরান ধীর পায়ে মোনার দিকে এগিয়ে আসে। পরনে এখন আগের পোশাক। আমাকে জাস্ট 10 মিনিট সময় দাও, ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। ইমরান কাভার থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে গিয়েছে। মোনা মালাগুলো আগের মতো রেখে আর একবার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নিল। চুলের পানি পড়ে ব্লাউজের অনেকখানি ভিজে গিয়েছে। গ্লাসে একটু পানি ঢেলে গলাটা ভিজিয়ে নিল। ওয়াশরুমের দরজায় ছিটকানি খোলার আওয়াজ। ইমরান টাওয়ালে মাথা মুছতে মুছতে বের হলো। পরনে মিষ্টি কালার একটা পাঞ্জাবি, হাতা কনুই অব্দি গোটানো। টাওয়াল বারান্দায় মেলে দিয়ে রুমে প্রবেশ করলো। 1 গ্লাস পানিতে গলা ভিজিয়ে মোনার দিকে ফিরল। সরি, দেরি করে ফেললাম। একটা মিটিং ছিল ফরেন বায়ারদের সাথে। তুমি দাঁড়িয়ে কেন? বসো এখানে। মোনা কচ্ছপের গতিতে এসে বসলো। ইমরান পাশে এসে বসলো। সেলফোনে কি যেন টিপে পাশের বেডসাইড টেবিলে রেখে দিল। মিষ্টি একটা মন ভুলানো হাসি দিল। মোনালিসা, আমি তোমাকে এই বিব্রত অবস্থায় ফেলতে চাইনি। আমি আগে থেকে জানলে ওদের কিছু করতে দিতাম না। ঈশান যে নিজ হাতে এসব করেছে বুঝতে পারেনি। আমি আপনাকে এই নিয়ে কিছু বলেছি? তা বলনি। তাহলে এই নিয়ে আর সরি বলবেন না। বরং আমার ভালোই লাগছে। ফুলের ঘ্রাণ, স্নিগ্ধতা, ক্যান্ডেল, একটা মোহনীয় পরিবেশ। আমি কি লাইটটা নিভিয়ে দিতে পারবো? ক্যান্ডেলগুলো সুন্দর লাগছে। ইমরান সাইড টেবিলে সুইচ বোর্ডে হাত দিয়ে রুমের সবগুলো বাতি নিভিয়ে দিল।
পাশ ফিরতে মোমের আলোতে দেখতে পেল ঝলমল করা প্রতিমা। মোমের আলোতে সমস্ত পরিবেশ আগ্রাসী হয়ে উঠেছে। ইমরান চোখ বুঝল, মুখ ফুটে অস্ফুট স্বরে বলে উঠল, মোনালিসা, লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে। মোনা লজ্জায় মাথা নুয়ে ক্ষীণ স্বরে বলল, আপনাকেও পাঞ্জাবি দারুণ লাগে। ইমরান চোখ খুলে তাকায়। দুইজনই কাছাকাছি, নিঃশ্বাসের শব্দ বেড়ে যাচ্ছে। ইমরান নীরবতা ভেঙে বলল, আমি বিছানা ঝেড়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। আমিও এখানেই শুবো, তবে এক পাশে। ব্যাপারটা অকওয়ার্ড। কালকে থেকে তুমি হবে তোমার রুমে শিফট হয়ে যাও। আজকে রাতটা না হয় আমরা ম্যানেজ করে নিই। আশা করি তোমার সমস্যা হবে না। আমাকে আপনার রুমে রাখবেন না? তুমি তো পরিবারের লোকজন ছাড়া কারোর সাথে থাকো নি। আমি চাই না তোমার কমফর্ট জোন ভেঙে যাক। আপনি কে? আমার পরিবার না? ইমরান মৃদু হাসি দেয়। আচ্ছা থাকো, বিছানা ছেড়ে দিই। সারাদিন অনেক ঝামেলা ছিল, একটু ঘুমো। বিছানা ঝাড়তে হবে না, এভাবে ঘুমাবো। একদিন শয্যায় ফুল থাকলে কি বড্ড বেশি অনিয়ম হবে? তা হবে না, কিন্তু বুঝতে হবে তোমাকে, তুমি একজন পুরুষ মানুষ পাশে নিয়ে ঘুমোচ্ছ, আর বিছানায় এই মুহূর্তে ফুল থাকা মানে অনুভূতিগুলো ভীষণ যন্ত্রণা দেবে। কি সুন্দর ফুল সজ্জা, ফুলগুলো ফেলতে ইচ্ছে করে না। বুঝো ফুলসজ্জা কি? মোনা তৎক্ষণাৎ মাথা নুয়ে ফ্লোরে চোখ দিল। লজ্জার আড়ষ্টতা ভেঙে আপন সত্তার সাথে সংযম করে ওপর নিচ মাথা নাড়ে। বুঝোই যখন, তাহলে কেন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে চাইছো? আপনার মাঝে বিলীন হব বলে। ইমরানের চোখ তড়াক করে উঠল। এ যাবৎকালে এমন প্রত্যুত্তর আশা করেনি। ইমরান মোনার দিকে নিষ্পলক তাকিয়ে রয়েছে, চোখের পলক স্থির, অটল। মৃদুমন্দ বাতাসের ঝাপটায় জানালার পর্দাগুলো নড়ছে, ক্যান্ডেলগুলো নিভু নিভু হচ্ছে, আবার জ্বলে উঠছে। ইমরানের দৃষ্টি মোনাতে আবদ্ধ। এই ফিলিংসটা এলোমেলো, ছন্ন ছাড়া। মোনা দাঁড়িয়ে ইমরানের আর একটু কাছে এসে বসে, আস্তে করে বলে, আপনার মাঝে বিলীন হওয়ার সুযোগ কি আমি পাবো না? এই মেয়ের সাহস বরাবরই বেশি। যেখানে অন্য মেয়েরা এই পরিস্থিতিতে লজ্জায় মিয়ে যেত, এই মেয়ে কি সুন্দর আবদার করছে। ইমরান বেসামাল হয়ে পড়ছে, বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। আমি বারান্দায় যাচ্ছি মোনালিসা, ওখানে ডিভানে শুয়ে পড়বো। তুমি ঘুমিয়ে পড়ো, ফুল থাকুক, সমস্যা নেই। আপনার ভালোবাসায় সিক্ত হতে চাই আমি। ইমরানের হাত ধরে আটকে দিল যাওয়ার পথ। ইমরান মোনার পাতলা গোলাপি বর্ণের ঠোঁট জোড়ার মাঝে তর্জনী দিয়ে ওর বাক্য রোধ করে বলল, চুপ। ইমরান গুণাক্ষরেও আশা করেনি মোনা এমনটা বলবে। মোনার বুকের ধুকপুকানি ইমরানের কানে বাজছে। এই মেয়েকে উপেক্ষা করলে বড্ড ভুল হবে। তবে আমি কি সম্মতি ভেবে নেব? মোনাকে প্রস্তুতির সময় না দিয়ে আচমকাই বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। বুকের ল্যাপডাপ শোনা যাচ্ছে এই কপত কপতির। মোনার মুখটা দুহাতের আঁচলায় নিয়ে কপালে ওষ্ঠ ছোঁয়ালো। মোনা আবেশে চোখ বুঝল। কপাল থেকে ওষ্ঠজোড়া আগলা করে নাকে ছোঁয়ালো, দুগালে ছোঁয়ালো, কোমর পেঁচিয়ে ধরে মোনাকে নিজের সাথে মিশিয়ে নিল। মোনার গোলাপি চেরির মতো অধরে নিজের আঙুলগুলো ছুঁয়ে দিল। চোখের পলকে ইমরান মোনার অধরে আপন অধর ডোবালো। প্রবল আবেগে সম্পূর্ণ নতুন অনুভূতিতে মোনা দু চোখ দিয়ে উষ্ণ জল গড়িয়ে পড়ল। অধর ছেড়ে ইমরান নিজের কপাল মোনার কপালে রাখে। দুজনের নিঃশ্বাস আজ ঘন। জান, সময় আছে, ভেবে দেখো, ঘুমিয়ে পড়ো। তোমার মুখের পরবর্তী একটা শব্দ আমাকে বেসামাল করে তুলবে। আপনাকে লাগবে। মোনার বলতে দেরি। ইমরান মিনিটের মধ্যে ক্যান্ডেল নিভিয়ে পুরো রুমে অন্ধকার নিকশ কালো নিশীথ নামিয়ে আনে। সেন্টেড ক্যান্ডেলটা জ্বলছে। সারা ঘরে জেসমিন ফুলের ঘ্রাণ ক্যান্ডেল থেকে আসছে। মোনাকে কোলে তুলে পুষ্পশোভিত শয্যায় সযত্নে শুয়ে দেয়। একটানে গায়ের পাঞ্জাবি খুলে ফেলে, মুখ ডোবায় মোনার গলায়। মোনার শাড়ির আঁচল ইমরানের হাতের মুঠোয়। কিছুটা সংকোচ বোধ। মোনা অস্ফুট স্বরে বলে, আমাকে ভালোবাসার অধিকার আপনার, আগলে রাখার অধিকার আপনার, আমার ভূষণ বসন খোলার অধিকার আপনার। সংকোচ আপনাকে মানায় না ইমরান সাহেব। এত ভালোবাসার প্রয়োজন? যদি সব ঠেলে দিই, শুতে পারবে? সব লাগবে, 42 বছরের সযত্নে করা সব। অধর প্রসারিত হাসি জড়িয়ে ধরে মোনাকে। ধীরে ধীরে ইমরানের ভালোবাসায় সিক্ত হয় মোনার সারা অঙ্গ। রাত যত গভীর হয়, ভালোবাসার উষ্ণতা ততই নিবিড়, নিবিষ্ট আবিষ্ট মোহিত হয়। ইমরানের কঠিন বলিষ্ঠ পিঠ আজ প্রেয়সীর শক্ত নখের আক্রমণে আঘাতপ্রাপ্ত। সেই খবর কি রাখে ছোট্ট মোনা? যদি রাখতো, কিছুক্ষণ পর বলে উঠত, ইমরান সাহেব, আমি আপনাকে ইচ্ছে করে ব্যথা দিইনি। হালকা আর্তনাদে কেঁপে ওঠে মোনা।
চোখ দিয়ে আজ খুশির অশ্রু। মোনা জিতে গিয়েছে। ইমরান আজ তার ভালোবাসা ঢেলে দিয়ে হৃদকোঠায় জায়গা দিয়েছে। আজ মোনার শরীরে ভালোবাসার চিহ্ন। বুকের গভীরে তৈরি হওয়া যন্ত্রণা আজ নেই বললেই চলে। ইমরান ছোট্ট যত্ন করে ডেকে উঠল। বউ, বেশি কষ্ট দিয়ে ফেলেছি, সরি। কাঁদছো কেন? খুশিতে। আবার মোনার হালকা আর্তনাদ। এটা বেশি হয়ে যাচ্ছে ইমরান সাহেব। আপনি কি বাইট ছাড়া আর কিছু জানেন না? এবার সত্যি সত্যি কাঁদবো। ঘাও আমি দিয়েছি, মলমও আমি দেব। আমার আতরই এমন অ্যাগ্রেসিভ। অসভ্য। সৌপুরুষ অসভ্যই হয়। তুমি এই অসভ্য পুরুষকে পেতেই এত সংগ্রাম করেছ? খোটা। একদমই না, বরং ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার শেষবেলায় তোমায় পাওয়া। তুমি আমার শেষবেলা মোনালিসা। ধীরে ধীরে আমার অসভ্যতামি আরও বাড়বে। মোনা লজ্জায় হাসে। ইমরান ক্যান্ডেলের মিটমিটে আলোতে তা দেখে। এই হাসিতেই তো মরেছিল 6 বছর আগে। সেই ছোট্ট দুষ্টু মিষ্টি মোনালিসা আজ তার বাহুডোরে, তার একমাত্র অর্ধাঙ্গিনী। বুকের মাঝে অচেনা অদেখা ক্ষত সৃষ্টিকারী একমাত্র মানবী, যার তুলনা সে নিজেই। ভালোবাসার প্রহর শুরু। বুকের ভেতরের মশালটা আজ নিভে গিয়েছে। শান্ত হয়েছে অস্থির তনুমন। মোনাকে বক্ষে নিয়ে ইমরান গেয়ে ওঠে। ডাইনিংয়ে আজ গল্পের আসর। সবাই মিলে খেতে বসেছে। ডেজার্ট টেস্ট করবে সবাই। অনেকটা সময় অতিবাহিত হয়েছে নাস্তার টেবিলে। ইমরান প্রতিদিনের মতো কফি খেয়ে জগিংয়ে চলে গিয়েছে। টেবিলে ডেজার্ট চলে এসেছে। ঘরের সদর দরজা দিয়ে ঢুকতেই আইরিনের ডাক পড়ল। ইমন, উপরে পড়ে যাস, খেয়ে যা। না আপা, তোমরা খাও, আমি ফ্রেশ হয়ে আসি। আরে আয়, পরে ফ্রেশ হ। আজ মোনা পায়েস করেছে। আমি সালমার কাছে শুনেছি মোনার হাতের পায়েস এবং ফ্রুট সালাড নাকি ওই বাড়িতে সবার অনেক পছন্দ। ইমরান মুচকি একটা হাসি দিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো। মনে মনে ভাবলো, মোনা রাঁধতেও পারে? এই মেয়েটার কতভাবে তাকে মুগ্ধ করবে। ইমরান বেসিনে চলে গিয়েছে হাত মুখ ধুতে। আইরিন ফিস করে মাসফি, নওশিন, নাকিব, সুরাইয়াদের বলছে, ইমন পুরাই বউ পাগল হয়ে গেছে, দেখছস? প্রথমে ডাকলাম শুনলো না, যেই না বললাম বউ রাঁধছে, কি সুন্দর হাত ধুতে গেছে। কেন ফুপু আম্মা, আপনি চান না চাচাজান এমন থাকুক? মাসফির কথায় আইরিন মুচকি হেসে ইমরানের প্লেটে খাবার বাড়তে বাড়তে বলে, ওরে বশ করার জন্য মোনারে 2 বেলা ডোজ দিই আমি। আর তোরা বলস আমি খুশি না? ভাই যে আমার এই বয়সে বইয়ের পিছে পিছে ঘুরবে, সেটাই তো কল্পনাতীত ছিল। আমি তো চাই বইয়ের আঁচলের তলায় থাকুক। ইমরান চেয়ার টেনে বসলো। এর মধ্যে মোনা হাতে ডেজার্টের বাটি এবং সালাদের বাটি নিয়ে ডাইনিংয়ের সামনে এসে বসলো। ইমরানের খাবারের চার্ট সম্পর্কে মোনা এখনও জানে না। সকালের নাস্তায় বেশিরভাগ সময় ব্রেড আর ব্ল্যাক কফি, ফ্রেশ ফ্রুটস খেতে দেখেছে। ইমরান ব্রেডটা কামড় দিয়ে ব্ল্যাক কফিটা চুমুক দিয়ে খেলো। ইমরান চিনি খায় না। গত 14 বছর ওকে কেউ চিনি খেতে দেখেনি। পায়েসে চিনি থাকে, খাবে কিনা ভাবছে। খাবারের ব্যাপারে ইমরান অনেক সচেতন। বাইরেও খুব একটা খায় না। বাড়িতে যে শেফ আছে সে চাট করে খাবার করে দেয়। আইরিন শুধু ইনস্ট্রাকশন দেয়। সবাই অপেক্ষা করছে ইমরানের খাবার মুখে তোলার জন্য। সালাদের দিকে তাকিয়ে দেখে অনেক ফ্রুটস, নাটস, হানি, স্পাইস দিয়ে করা এই সালাদ। 7-5 না ভেবে মুখে দিল। ওর খাবার মুখে তোলার পর অন্যরাও মুখে তুলল। সবাই অনেক প্রশংসা করছে। ইমরানের মুখভঙ্গি স্বাভাবিক। খাবার শেষ। মোনা একপাশে দাঁড়িয়ে আছে। ইমরান পানি খেয়ে দাঁড়িয়ে বলল, ভালো হয়েছে, কিন্তু মোনালিসা, আমি সুগার খাই না। মোনার ছলছল করা চোখের দিকে তাকিয়ে ইমরানের আজ সত্যি মনে হলো সে প্রশংসাই করতে পারে না। সিঁড়ির সামনে পা বাড়িয়ে আবার টেবিলের দিকে এগিয়ে এসে তাকিয়ে দেখে সবাই মোনাকে সান্ত্বনা দিচ্ছে। ইমরানকে দেখে আবার চুপ হয়ে গেল। মোনালিসা পায়েসে কি কি দিয়েছিলে? চাল, দুধ, চিনি, বাদাম, কিশমিশ, মালাই। আর সালাদে? আপেল, কমলা, আনার, ড্রাগন, বিটের রস, রোস্টেড নাট, চিয়া সিড। ওকে স্টপ। চিনি না দিয়ে পায়েস করা যাবে? যাবে। তাহলে যদি সম্ভব হয় এই পায়েসটা সপ্তাহে 3 দিন টেস্ট করতে চাই, তবে চিনি ছাড়া, হ্যাঁ প্লিজ। আর সালাদ আমার ফুড চার্টে প্রতিদিন রেখে দিও। রোস্টেড নাট নয়, ফ্রেশ দেবে। আমি নিশ্চিত তুমি পায়েসে জাফরান দিয়েছো। মোনা মাথা দুলালো। স্মেলটা ভালো। রুমে এসে গিফটে নিয়ে যেও ভালো রান্নার জন্য। ইমরান সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। মোনা বুকে হাত দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। দুফোঁটা চোখের পানি ফেললো। কেন ফেললো নিজেও জানে না। সবার সামনে আইরিনের দিকে তাকিয়ে বলে, আপা, তোমার ভাই এমন কেন? ওনাকে খুশি করা এত কঠিন কেন? ওর মতে গতে মিনিটে চেঞ্জ হয়। ইমরান কারোর রান্নায় খুশি হলে গিফট দেয়।
সামান্তা, তুষি এবং আমি প্রায় পাই। যা যা তাড়াতাড়ি নিয়ে আয় গিফট। রহিমা এসে সামনে দাঁড়ায়। আম্মা স্যার আপনারা উপর যাইতে কইছে এখনই। মোনা ধীর পায়ে ওপরে উঠে এলো। মনে আজ খুব কষ্ট পেয়েছে। এই শরীরে উঠে ইমরানের জন্য এই প্রথম খাবার বানিয়েছে। প্রশংসা করতে কেউ এত কিপটামি করে জানা ছিল না। রুমে ঢুকতেই দেখে ইমরান স্যুট বুটে রেডি। মনে একটু সামনে এগিয়ে গিয়ে দাঁড়াতেই ইমরান নিজে খাটে বসে মোনাকে কোলে তুলে নিল। ললাটে গভীর চুম্বন দিয়ে খাটের ওপর খাবারের ট্রে থেকে পানির গ্লাসটা উঠিয়ে মুখে তুলে দিল। মুখে একটা মেডিসিন দিয়ে পানি খাইয়ে দিল। কারণে কেন টেবিলে আমার সাথে? মোনা চুপ করে মাথা নামিয়ে রেখেছে। এই শরীরে কে বলেছে রান্না করতে? শোয়া থেকে উঠেছো কেন? কিছু হয়নি আমার। কিছু হয়নি মানে? সারা রাত ঘুমোনি, মুখের রং বিবর্ণ হয়েছে। রাতে বাধা দিলাম শুনলে না, আমাকেও অস্থির বেসামাল পাগলাটে করে তুললে। সারাটা রাত আমার ভালোবাসার অত্যাচার সহ্য করে সকালে রান্না করাটা কি ঠিক হয়েছে? মোনালিসা, তুমি জানো না পেন কিলার খেতে হয়? খেলে না কেন? তুমি তো অবুঝ নও। আমি ঠিক আছি। এত রাগ? নিরুত্তর মোনা। একটা বড় নিঃশ্বাস ফেললো ইমরান। আমি তোমাকে মোটেও বকছি না ছোট্ট পাখি। তুমি জানো সকালে ভয় পাইয়ে দিয়েছিলে আমাকে, রাতে তো আমার হাত পা ছেড়ে দিয়েছিলে। আপনি কি আমার ড্রেস চেঞ্জ করে দিয়েছেন? কোনো আপত্তি আছে তোমার? না। থাকলেও করতাম আমি। নামাজ তো মিস গিয়েছে সকালের। তোমার কন্ডিশন দেখে আর জাগেনি। সেন্টার টেবিলের ড্রয়ারে অয়েনমেন্ট আছে, বিকেলে লাগিয়ে নিও। সকালে তো আমি লাগিয়ে দিয়েছি। এখন করো, আমি খাইয়ে দিচ্ছি সকালে নাস্তা। রান্নাঘরে পা বাড়াবে না কিন্তু। ঘুমো, চা খাবে আপাকে বলবে খাইয়ে দিতে, রাতে আমি খাইয়ে দেবো। এই আপনি কোথায় অয়েনমেন্ট লাগিয়েছেন? আমার মোনালিসার সর্বাঙ্গে, যেখানে যেখানে ইমরান আঘাত করেছে, গলায়, বুকে, পেটে, নাভিতে। চুপ একদম। আমাকে নামান, আমি খেতে পারবো প্লিজ। আই লাভ ইউ মোনালিসা। বলছে বলে তো ভীষণ সুন্দর লাগে। অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মোনা। মানুষটার ভালোবাসা এত অদ্ভুত কেন? দুহাত কচলাচ্ছে মোনালিসা। পায়েস খাইয়ে দিতে দিতে ইমরান মোনালিসার মাথায় চুলে হাত বুলাচ্ছে। মোনালিসা ইমরানের দুই হাঁটুর উপরে কোলে বুকে মাথা দিয়ে বসে আছে। ইমরানের কোটে আনমনে আঁকিবুকি করছে আঙুল দিয়ে। খাওয়া শেষ মোনালিসার। একটা কথা বলি, আমাকে ঘুম পাড়িয়ে অফিস যান। আমি আপনার কোলে বুকে ঘুমাবো। ছোট বউ বিয়ে করে ইমরান নিজেও অদ্ভুত আচরণ করছে। বাচ্চা কোলে নেওয়ার বয়সে সে বউ কোলে নিচ্ছে। মোনার আবদার শুনে অপূর্ণ রাখতে ইচ্ছে হলো না। মিটিংটা গুরুত্বপূর্ণ ছিল, তবে বউ থেকে বেশি নয়। ইমরান মোনাকে কোলে তুলে বড় দোলনায় বসলো। দোলনায় দোল খেতে খেতে চুলে হাত বুলিয়ে দিতেই মোনা ঘুমে মগ্ন। আদুরে বিড়াল ছানার মতো মোনাকে কোলে নিয়ে দোলনায় বসে আছে। গোল দোলনাটাতে মাঝখানে ইমরান এবং তার কোলে আদুরে বউ বিড়ালকে আরও আদুরে লাগছে। আষ্টে পৃষ্ঠে ধরেছে ইমরানকে। কাল সারা রাত ইমরান বড্ড জ্বালিয়েছে মোনাকে। মেয়েটা কোনো অভিযোগ করেনি, বরং স্বামীর কাছে নিজেকে বিলিয়ে দিয়েছে। দরজা নক করার আওয়াজ, কিন্তু ইমরান উঠছে না। দুইবার আওয়াজ হয়ে থেমে গেল। ওর উঠতে ইচ্ছে করছে না। মোনার ঘুম ভেঙে যাবে। পকেট থেকে ফোনটা নিয়ে সেই অবস্থাতেই আইরিনকে ফোন দিল। হ্যালো আপা, কে এসেছিল আমার রুমে? আমি তো রুমে ঝামেলায় আটকে আছি, মনে ঘুমোচ্ছে। ঈশান কিনা দেখো তো। আমি ছিলাম। আর্জেন্ট কিছু? হ্যাঁ, তুই একটু ফ্রি হয়ে আয়, খুব দরকার। 2 ঘন্টার আগে ফ্রি হতে পারবো না। আমার রুমের এক্সট্রা চাবিটা দিয়ে খুলে ভেতরে আসো। 5 মিনিটের মাথায় আইরিন এসে দরজা লাগিয়ে দোলনার কাছে এসে যা দেখলো চোখ জুড়িয়ে গেল। ভাই কোলে বউকে নিয়ে বুকে জড়িয়ে ধরে আছে। বউ তার বুকে শরীর গুটিয়ে ঘুমাচ্ছে। এভাবে মেয়েটাকে আগলে রাখিস ইমন, ছোট মেয়ে, ভালোবাসারই পাগল। কি বলবে বলো। আমার দলিল আমার কাছে আমানত হিসেবে ছিল। তো এখানে নিয়ে এসেছো কেন? যার জিনিস তাকে বুঝিয়ে দিতে আসছি। মানে? সোহান সামান্তার অনেক আছে, বাবার চাচার মামারা ভরাই দিছে ওদের। আমি ঈশানকেও দিছি, কিন্তু এই গুলশানের জায়গাটা আম্মা আমাকে বুঝিয়ে দিয়ে গিয়েছে একজনের জন্য। কার জন্য? আমার ভাস্তির। ভাইরে, মোনা একটু স্বাভাবিক হলে আরেকটা বাবু নেয়, ঘরটা হাসি খুশি লাগবে। কি বলো আপা? আপা মন অনেক ছোট, আর এইসব নিয়ে ভাবছি না এখন আমি। ঈশান তো আছেই আমাদের জন্য, লাগবে না এসব। এটা ইতুবাস আমাদেরকে দিয়ে দাও। অসম্ভব, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। আম্মার গচ্ছিত আমানত আমি কেন ইতু বা সামান্তাকে দিব? ইতুর জন্য তুই অনেক রেখেছিস, ঈশান না হয় তোর জন্য, কিন্তু মোনার জন্য কি আছে? ইমরান ভাবনা দেশে চলে গেল, কিন্তু এসব ভাববে না। আপা মাথা এলোমেলো করতেই এসেছে। কিছুক্ষণ কথা বলে চলে গেল আইরিন। পাক্কা 2 ঘন্টা পুড়িয়ে মোনার ঘুম ভাঙল। নিজেকে ইমরানের কোলে পেয়ে আরো শক্ত করে ধরল ইমরানকে। ইমরানের শার্টের 2টো বোতাম খুলে লোমশ বুকে মুখ ডোবালো। পাগলিমে কি করছে?
ইমরান মোনার চিকন পাতলা ঠোঁটে চুমু দিল। ঘুম হয়েছে বসো না, হুম এবার আমি অফিস যাই। আজ যেতে দিব না। ঘুম ঘুম গলায় জড়ানো কথাগুলো শুনে ইমরানের মনে হলো মেয়েটাকে এইভাবেই কোলে রেখে দিই সারা জীবন। উফ, মেয়েদের আল্লাহ এত সুন্দর করে কেন বানিয়েছেন, আদর আদর লাগে কেন এত। মাশাআল্লাহর বন্যা বইয়ে দিলেও এদের জন্য কম হবে। ধ্যাত, মাথা পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছে ইমরানের। মনে মনে কী সব ভাবছে। ভাবনা ছেড়ে মোনাকে বলে, বসো না, এমন করে না। লিটল ফেরি অনেক কাজ জমে গেছে গত কয়েকদিনের। রাতে বুকের ভিতরে ঢুকিয়ে অনেক আদর করব। আমার আদর এখন লাগবে। ইমরান কপালে চুমু খেলো। এই আদর হবে না, চকলেট আদর, রাতের মতো। আপনি আমাকে বাইট দেবেন। বেশি করে খাওয়া দাওয়া করে সুস্থ হওয়ার পর। কেন? আমি কি অসুস্থ নাকি? কামে ওঠো, আজকে মিটিং আছে, বিকেলে রেডি থেকো, নেক্সট নিয়ে যাব। আগে বলে যান আমি কি অসুস্থ? কালকের দাগ এখনো শুকায়নি, বউ আমার অস্থির হয়ে গেছে। ওঠো। মোনাকে কোল থেকে নামিয়ে খাটে বসিয়ে ইমরান আবার রেডি হলো। এই লোকটা একান্তই তার মানুষ, যাই পরে তাতেই ভালো লাগে। এত চুজি, প্রতিটা জিনিস এত সুন্দর করে ম্যানেজ করে, সেই জায়গায় মোনা পুরোই এলোমেলো। এত সাজার কি আছে? অফিসের কর্ণধার আমি না সাজলে কে সাজবে? সব মেয়ে পটানোর ধান্দা। সবাই তোমার মতো বেয়াক্কেল নির্বোধার বোকা নয় যে বুড়োতে পাগল হবে। তাহসানের বয়স কিন্তু অনেক, এরপরেও তো ওর পিছে মেয়েরা ছোটে। তাহসান আমার 1 বছরের সিনিয়র ব্যাচমেট। কি? খবরদার এই কথা কাউকে বলবেন না। কেউ বললে বলবেন আপনার বয়স 50। তাই তো বলি এই বয়সেও কেন আপনাকে বুড়া লাগে না। আমাদের পাশের বিল্ডিংয়ের সাফানা ক্লাস 8-এ পড়ে। ও তাহসান বলতে অস্থির। এই মেয়ে আপনাকে দেখলে কি করবে? থুথু, আর নজর যেন না লাগে। ইমরান হতবিহ্বল হয়ে মোনাকে দেখছে। তাহলে আমার কিছু ফ্রেন্ডরা তো তোমাকে দেখলে হাই চেক করবে মোনালিসা। করলেই হলো, মেইন পয়েন্টে ডিসুম দিব হাইসাকারের। আস্তাগফিরুল্লাহ, চুপ করো, কি ভয়ানক তুমি। আমার দেরি হচ্ছে, আসি। ইমরান বেরিয়ে গেল কথা না বাড়িয়ে। এই মেয়ে জানায় তা বলবে এবার। বলে কিনা ক্লাস 8-এর মেয়ে নাকি তার জন্য পাগল হবে। অসম্ভব কিছু না, সে নিজেই ক্লাস 8-এ থাকতে ইমরানের জন্য পাগল হয়েছিল। চোরের মনে পুলিশ পুলিশ। মোনা খাটের কোনায় গালে হাত দিয়ে মুচকি মুচকি হাসছে। খাট কেঁপে ফোন বেজে উঠল। ফোন হাতড়িয়ে পেল বালিশের নিচে। চয়নের কল দেখে উত্তেজনায় লাফিয়ে উঠল। মেয়েটাকে এত করে বলার পরও আসেনি প্রোগ্রামে, তার কাজিনের বিয়ে ছিল। মনে পড়লো তাহলে এতদিনে? মনু, রাগ করিস না, গ্রামের বিয়ে বুঝিসই তো, না গেলে অনেক কথা বলতো। বুঝছি, এখন আমার বাড়িতে কবে আসবি বল? কালকে ভার্সিটি আসবি না? দেখি ওনাকে জিজ্ঞেস করি। আচ্ছা, জানিস অনেক কথা আছে। ক্যাম্পাস থেকে তোর বাসায় গিয়ে থাকবো একদিন, আম্মু ডাকছে, পরে কথা বলবো। আচ্ছা। কথা শেষ করে মোনা ফ্রেশ হয়ে শাড়ি পরার জন্য আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় চোখ যেতেই দাগগুলো ভেসে উঠল। বুকুরে পরে দাগে হাত দিতেই লজ্জায় নিজেই কুঁকড়ে গেল। ইমরান সাহেব অদ্ভুত একটা মানুষ, কখনো মুডি তো কখনো খোলামেলা একটা চরিত্র। আবার মোনার কাছে আসলে হয়ে যায় অসম্ভব এলোমেলো আবেগময়ী আগ্রাসী প্রেমিক পুরুষ। জায়গাটা জ্বলছে, দরজার বাইরে থেকে কেউ কড়া নাড়ছে। মোনা তাঁতের শাড়িটি গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। নিচে নেমেই দেখে সবাই চলে যাচ্ছে। বাড়িতে আসা অতিথিরা সবাই মোনার থেকে বিদায় নিয়ে চলে গেল। সবাই চলে গেলে মোনা সোফায় বসে আইরিনের সাথে গল্প করছিল। ঈশান ঘুমো ঘুমো চোখে এসে মোনার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নাস্তা করেছো ঈশান? না মা। রহিমা আপা, ওর নাস্তাটা এখানে দাও, আমি খাইয়ে দিচ্ছি। আইরিন, তুষি, সামান্তা পাশে বসে প্রোগ্রাম নিয়ে কথা বলছিল। মোনা আগামীকাল ক্যাম্পাসে যেতে চেয়ে আইরিনকে জানালো। আইরিন অনুমতি দিল। ঈশানকে নাস্তা খাইয়ে দিতে দিতে অনেক কথাই হলো। মেসেজ টোন বেজে উঠল ফোনের। স্ক্রিন লক খুলে মেসেজ বক্সে দেখে ঝলমল করছে নামটা ইমরান। কি মেসেজ দিল দেখতেই লেখা আছে, কাবোর্ডের লেফট সাইডের সেকেন্ড চেম্বারে একটা ব্যাগ রাখা আছে, রেডি থেকো, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে আসি। একটা কালো মসলিনের শাড়ি, স্টোন আর জরির কাজ। শাড়িটা পাতলা, হাফ স্লিভ ব্লাউজ। সাধারণত মোনা হাফ স্লিভ পরে না, তবে আজ পরবে। ইমরান সব কিছুতেই আভিজাত্য নিয়ে আসে। জামদানি, কাতান, মাসলিন তার কাছে অন্যরকম সৌন্দর্য। একটা পার্ল সেট, একটা ওয়াচ, সাথে একটা চিরকুট। বউ শোনা, এগুলো পরে রেডি থেকো, আমি এসে নিয়ে যাব। মোনা ফ্রেশ হয়ে শাড়িটা পরল। শাড়ি কিছুটা পাতলা হওয়াতে পেটের দিকটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই অবস্থায় বাইরে যাবে কি করে? চুলগুলো ছেড়ে দিয়েছে। সাজার পর মনে হচ্ছে যে কারো চোখ ধাঁধিয়ে যাবে। লক খোলার আওয়াজ পেয়ে বুঝল ইমরান সাহেব।
ইমরান দরজা আটকে মোনার দিকে তাকাতেই থমকে গেল। চোখের পলক না ফেলেই মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। দরজার দিকে দেয়ালটাতে বুকে 2 হাত গুজে হেলান দিয়ে দাঁড়ালো। এমন নেশাময় দৃষ্টি দেখে মোনা একটু মিইয়ে দাঁড়ায়, মুখ ফুটে বলেই ফেলল, এইভাবে বাইরে যাব কি করে ইমরান সাহেব? কোলে করে। মোনার দুয়াদর আলগা হয়ে গেল, হাস্যদৃশ মুখ করে তাকিয়ে আছে। বাড়িতে আপাতত কেউ নেই, সবাইকে রেস্টুরেন্টে পাঠিয়ে দিয়েছি, এখানে শুধু তুমি আর আমি। ইমরান যে মোনার কাছে আসলে নিজেকে এভাবে মেলে ধরে সেটা মোনার অজানা নয়। তবে আজকে সারপ্রাইজ কি তা ভেবে মোনা চিন্তিত। এমন ড্রেস আপে মোনাকে ইমরান কোথায় নিয়ে যাবে তাই ভাবছে। অকস্মাৎ নিজেকে শূন্যে ভাসমান আবিষ্কার করলো। মোনাকে 5 কোলা করে ইমরান সিঁড়ি দিয়ে নামছে। মোনা ইমরানের গলা জড়িয়ে ধরে আছে। কোথায় যাচ্ছ আমাকে? ইমরানের স্বর্গে। মোনা মুগ্ধ হয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। ইমরান মুচকি মুচকি হাসছে। হাসি দেখে মোনার লজ্জা আরো বেড়ে যাচ্ছে। এমন সময় ইমরান বলে উঠল, মিনহাজের বাচ্চাটা দুষ্ট বাঁদর জানতাম, কিন্তু লজ্জাবতী তা তো জানতাম না। স্পষ্টবাদী মেয়েটা হুট করে লাজুক হলো কি করে? মোনা ইমরানের বুকে মুখ লুকায়। আসলেই আজ তার লজ্জা পাওয়ার দিন। ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল সব ধরনের পোশাকের অভিজ্ঞতা থাকলেও নিজেকে এভাবে কখনো প্রকাশ করেনি ইমরানের সামনে। কেন লজ্জা পাচ্ছে জানে না। গাড়ির দরজা খুলে মোনাকে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে ইমরান। একটানে মোনাকে কোলে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। মোনা নিষ্পলক চেয়ে আছে। ধ্যান ভেঙে যায় ইমরানের আওয়াজে। আজ আমার শ্বশুরমশাইয়ের মেয়ের কি হয়েছে? সে শুধু আমাকেই দেখে যাচ্ছে। দেখার জিনিস সামনে থাকলে না দেখে কি চোখ বন্ধ করে থাকবো? ঠোঁটের কোণে ভুবন মাতানো রঙিন হাসি কড়কড়ে শ্যামকৃষ্ণ পুরুষের। কথা বলতে বলতে কখন যে গন্তব্যস্থানে চলে এসেছে মোনা বুঝতেই পারেনি। চারিদিকে শুনশান নীরবতা। ইমরান মোনাকে নিয়ে বের হয়। সামনে একটা রেস্টুরেন্ট, ঝলমল করে চারিদিকে বাতি জ্বলছে। ঢাকা শহরে জঙ্গল পাওয়া অনেক কঠিন ব্যাপার। এত অল্প সময়ের মধ্যে তো ঢাকার বাইরে আসার সম্ভাবনাই নাই। হয়তো ঢাকার ভেতরেই আছে এমন সুন্দর মনোরম গাছে ঘেরা জায়গা। মোনার আঁচলটা ইমরান ঘাড়ে তুলে দিল। মোনালিসার সৌন্দর্য শুধু তার ইমরানই দেখবে। আপাতত আঁচলটা এইভাবে রাখুন ম্যাডাম। রেস্টুরেন্টের ম্যানেজার সম্ভবত এগিয়ে আসলেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাডাম। মাসুদ, কাজ শেষ হয়েছে? জি স্যার, আপনারা উপরে চলে যান। মোনা রুম জুড়ে পায়চারি করছে। আধ ঘন্টা আগে ইমরান তাকে কোলে নিয়ে বিলাসবহুল কামরাতে রেখে অপেক্ষা করতে বলে চলে গেল। রুমের বারান্দা থেকে মনে হয় পুরো ক্লান্ত পরিশ্রান্ত ঢাকা নগরীকে দেখা যায়। রাতের ঢাকা হুতুম পেঁচার মতোই নীরব। মোনা আকাশের তারা গুনছে। আজ আকাশে তো তারা কেন? আজ কি তবে পূর্ণিমা? আচ্ছা, পূর্ণিমা রাত কেমন হয়? আকাশের চাঁদটা জলজল করছে। কোনাকুনি চাঁদটা চারিদিকে জ্যোৎস্না বিচ্ছুরণ করছে। ঠান্ডা কোমল হাওয়া মোনার শরীর জুড়িয়ে দিল। বাম গালে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে শরীর শিহরিত হলো। এই স্পর্শ মোনার পরিচিত। চোখ দুটো আপনা আপনি বুঝে গেল। চোখ না খুলেই মোনার 2 অধর উচ্চারণ করলো, ইমরান সাহেব। ইমপ্রেসিভ। স্পর্শেই জাদু। দুটোতেই জাদু। মাতাল মাতাল সুগন্ধি আর ঠান্ডা শিহরিত স্পর্শ। এত প্রেম সে তো প্রথম দিন থেকেই। এভাবেই তো মেরে ফেলেছেন ইমরানকে। এখানে নিশ্চয়ই একা দাঁড়িয়ে কি আমাকে মিস করা হচ্ছিল? কারো অনুভূতি জাগানো ভালোবাসায় মুহূর্তগুলোর স্মৃতিচারণ হচ্ছিল। ফাক্কা লিটারেচার সো। আপার মোনা এবার ইমরানের দিকে ঘুরে ওর 2 হাত ইমরানের কাঁধে রেখে গলা জড়িয়ে ধরল। ইমরান ক্ষীণ হাসছে, তবে তার রাজ্য শাসন করা মস্তক নত। মোনার দিকে না তাকিয়েই বলল, আপনার মনে সকল রকম সন্দেহের আজ অবসান ঘটানোর সময় এসেছে মিসেস ইমরান শরীফ খান। প্রশ্ন করতে পারেন, মহারাজ আজ তার মহারানীর সামনেই নিজেকে মেলে ধরবে। কিভাবে পড়ে ফেলেন আমার মনটাকে? মনটার মালিক যে আমি, যেখানে শুধু আমারই বাস। খুব ভালো ফ্লার্ট করতে পারে এই লোক। যেদিন তাদের প্রথম প্রণয়ে মোনার কিছু প্রশ্নের উত্তর ইমরান করেনি, বলেছিল সময় হলেই করবে। আজ সময় এসেছে। মোনাকে নিয়ে রুমে ঢুকে ইমরান। মোনা লক্ষ্য করলো পুরো রুম সেই রাতের মতোই ক্যান্ডেলে সাজানো। সামনে একটা কেক, তাতে লেখা হ্যাপি বিগিনিং। সেখানে ইমরান এবং মোনার ছবি। মোনা ইমরানের মালা বদলের ছবিটা, যেটাতে ইমরান মাথা ঝুঁকেছিল। এই ছবিটা কখন ওঠানো হলো? সেদিন তো ঈশান অনেক ভিডিও করেছে, হয়তো তখনই। 2 জন মিলে কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিল। এর মধ্যে ইমরান সাংঘাতিক এক কাজ করে বসলো। মোনার গালে কেক লাগিয়ে দিল, অধর স্পর্শ করলো কেকের জায়গায়। মোনার হার্টবিট ফার্স্ট। এবার মোনাকে ডেয়ারি মিল্ক খাইয়ে দিয়ে মোনার মুখ থেকেই খেলো। মোনার লাজে রাঙা নেতিয়ে যাওয়া মুখ তুলে বলে, I like to eat chocolate stuff from your lips and chocolate girl is well.
নতুন ইমরান তার সামনে আজ। তার কাজ দেখলে কেউই বলবে না মধ্যবয়স। এত পটুভাবে মেয়ে পটানোর জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স না থাকলেও খুব ভালো প্রেমিক পুরুষ হতে হয়। রাতটা তাদের দুষ্টুমিতেই কাটছিল। ইমরান মোনাকে বুকে টেনে নিয়ে বলে উঠল, যা যা জানার আছে জেনে নাও আজই, আর সুযোগ দেব না পুরোনো কথা জানার। মোনার মনের প্রশ্নগুলো আজ সে করবেই, এই সুযোগ মিস করবে না। আমাদের বিয়ের দিন বিকালে আপনি ইতালি চলে যাওয়ার কথা ছিল, তাহলে আমাদের বাড়িতে কেন গিয়েছিলেন? বিয়ে করতে। মোনা হতবাক হয়ে পলক না ফেলে ইমরানের দিকে চেয়ে আছে। ইমরানের ঠোঁটের কোণে লেগে থাকা দুষ্টু হাসটাই বলে দিচ্ছে সেই দিন ইমরান বিয়ের পূর্ব প্রস্তুতি নিয়ে গিয়েছিল। এই লোক তো মহাধরিবাজ, নিজেই বলল বিয়ে করবে না, অথচ সে প্রস্তুত ছিল। ইমরানের ডাকে মোনা সদ্বিদ ফিরে পায়। লিসা, গো অ্যাহেড। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি আপনার কাভার্ডে একটা রিভলভার দেখেছি। আপনি কি কোনো মাফিয়া? কাউকে কি কখনো খুন করেছেন? যদিও জানি একটা দুটো রিভলভার থাকা কোনো ব্যাপারই না আপনার কাছে, যার বিজনেসেই ওয়েপন নিয়ে, তাকে এই প্রশ্ন করা অবান্তর। জানি অন্যায় কাজ করেন না, তাও আমি চাই না সন্দেহ থাকুক। ইমরান ভ্রুকুচকে নিজেকে সংযত করল। ভাবছে ঠিক কতটা সত্যি বলা যায় এই নারীকে। মনের তাড়না বারবার তাড়া দিচ্ছে, মোনালিসা তোর একান্ত সম্পদ, তাকে তুই সব বলতে পারিস ইমরান। মোনালিসা, তুমি অনেক ছোট, এসব কথা থাক। না, সব জানতে চাই। ইমরান দম ছেড়ে বলে, খুন করিনি একটাও, তবে শুট করেছি, হাত পা কেটে দিয়েছি, ভেঙে দিয়েছি। কি? কেন? রেপ, টিজিং, সিরিয়াসের মতো অপরাধ করলে তাদের শাস্তি তো ভয়ানক হতেই হবে, তাই না? তার মানে মনের সার্চে আপনি? হ্যাঁ, আমি তোমার ভার্সিটি সেই জানোয়ার টিচারের পঙ্গুত্বের জন্য দায়ী। জানে মেরে দিতাম, ইশতিয়াকের জন্য পারেনি। আমি যখন ভার্সিটিতে ভর্তি হই আপনি তো ইতালি ছিলেন। এটা লাস্ট প্রশ্ন, এরপর আর কোনো অ্যান্সার দেব না। আমি চাই না রাতটা নষ্ট হোক। তুমি কি অ্যাগ্রি করছো? মোনা ওপর নিচ মাথা নাড়ালো। তুমি ভর্তি হতে 2 মাস পর পর দেশে আসতাম, আর সিকিউরিটি ফোর্স তোমাকে ইমরানের নিরাপত্তার 4 দেয়ালে বন্দি রাখতো। মোনা নির্বাক, বিস্ময়ের চরম পর্যায়ে। এর কোনো মানে হয়? মোনা তো জানতো ইমরানের মোনার প্রতি টান থাকলেও ও কখনো তা প্রকাশ করেনি বা ওভাবে ফিল করেনি। কিন্তু একটা প্রশ্ন করি, এই শেষ। ঐশানকে? আমাদের মেজে তোমার গর্ভে জন্ম নেবে। মোনার শ্বাস আটকে আসছে। মোনা এতদিন যা পাগলামি করেছে ইমরানকে পেতে, তার 3 ভাগের 1 ভাগও ইমরানের মধ্যে দেখতে পায়নি। মেয়ের নাম কিভাবে ঠিক করলো? এই বাড়ি তো অনেক আগে করা, আর মোনার সাথে সম্পর্ক তো অল্প কয়েক বছর। কিভাবে সম্ভব? মানে কি? বাড়ির নাম আগে দিয়েছে শখ করে, ইচ্ছে ছিল একটা মেয়ে হবে আমার। তোমার প্রেমে পড়ার পর কনফার্ম করেছি আমাদের মেয়ের নামই ঐশান হবে। মোনা নির্বাক, নিস্তব্ধ, নিশ্চুপ। মোনালিসা, তুমি কি জানো আজ তোমাকে বড্ড পরিণত লাগছে? শাড়িটা আপনি নিয়েছেন? ইমরান অধর প্রসারিত হাসি দেয়। পছন্দ হয়েছে? পেট দেখা যাচ্ছে। আমার সামনেই তো। ইমরানের খোর লাগানো অক্ষি মোনার মাথা আরো নত করে দিয়েছে। ইচ্ছে করছে মানুষটাকে সামনে থেকে সরিয়ে দিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। এভাবে তাকিয়ে আছে কেন? উফ, লজ্জা দেওয়ার জন্য সেরা এই মানুষটা। এভাবে তাকিয়ে আছেন কেন? সামনে মধু, মোমোচের কি দোষ? ইমরান মোনাকে 5 কোলে উঠিয়ে নিয়ে খাটে শুয়ে দেয়। এই রজনীয় সাক্ষী তাদের পরিণত প্রণয়ের। সকল বাধা পেরিয়ে কিছু একান্ত সময় তাদের নামেই লেখা থাকুক। থমথমে মুখে বসে আছে নয়ন। কাজুমাজু করছে আধ ঘন্টা ধরে। আইরিন, রিক্তা, তুষি সহ মেয়েরা গল্প করছে। ইশতিয়াক রাজ্যের আলোচনা নিয়ে বসেছে। কোথায় কি হলো না হলো, কয়জন আসামি ধরলো। মিনহাজ ইশতিয়াকের কথা মন দিয়ে শুনছে। ইমরান আজ ফ্যামিলি গেট টুগেদারের আয়োজন করে দিয়েছে ঠিকই, কিন্তু নিজেই লাপাত্তা। নয়ন মুখে বিরক্তিকর শব্দ করে এবার খ্যাটখ্যাটে গলায় বলল, সোহান তোর মামা কি আসবে না আজকে? ক্ষুধা লাগছে আমার। ওরা খানা দেয় না কেন? হ্যাঁ, আর ইশতিয়াকের বাচ্চা মানে কি শুরু করছিস? সেই তখন থেকে হ্যাঁ, থানা বানায় ফেলছে রেস্টুরেন্টটার একবারে। বড় ভাই সমতুল্য লোকের কাছে এহেন সম্বোধন পেয়ে ইশতিয়াক তেতে উঠল। নয়ন ভাই, তুমি আমারে এত ইনসাল্ট কইরা কি মজা পাও? হুদ্দাই আমার পিছে লাগো। তুই হলি ঘুষখোর, কেমনে ভাঙায় খাইতে পারোস ওই ধান্দায় থাকোস। তোর লগে আবার সুন্দর কথা কিসের রে? নয়নও মজা পায় ইশতিয়াককে খেপিয়ে। ইশতিয়াকও জানে নয়ন মজা করে বলেছে। এই মানুষটা একদম স্বচ্ছ মনের। এদের দুইজনের মধ্যে তর্ক বিতর্ক মিনহাজ থামায়। নয়ন তুই কি বাচ্চা? তুই আর এগুলো কি বলস? আমার মাথা খারাপ হচ্ছে, এতক্ষণ ধরে বসে আছি। ইমরান কই? ঈশান এসে নয়নের পাশে বসে মুচকি মুচকি হাসছে। নয়নের ধমকে হাসি থামিয়ে বলে, চাচু, পাপা তোমাকে নিয়ে ঘুরতে গেছে। আহারে চাচু, তোমাকে নিয়ে পাপা আর কোথাও যাবে না।
এখন থেকে পাপার পার্টনার মা। কি দিন আইলো, পোলাও মজা নাই। হ্যাঁ, তোর বাপের মতো তুইও একটা বিটকেল, তাও ভালো, বেটা রোমান্টিক হচ্ছে। কিন্তু ও আমারে কইল না কেন মিনহাজ? তুইও জানতি? তোরে বললে তুই আমার মেয়ের জামাইয়ের মানিজ্য রাস্তা রাস্তা করতি, তাই তোরে বলে নেই। তোর কি মুখে লাগাম আছে? আইসে ভদ্র, মুখ খোলাস না, তোর কাছ থেকেই শিখছে। খাবার শেষ করে সবাই মিলে উঠে যাওয়ার জন্য নিচে নেমে আসে। তখনই নয়নের ফোনে মেসেজ আসে, ইমরান ইজ নো মোর, সেভ মোনা, কাম টু নাইটিঙ্গেল লেন। নয়ন তৎক্ষণাৎ নিচে বসে পড়ে। ইস্তিয়াক, ঈশান, মিনহাজ, সোহান ওকে ধরে সামলাতে পারছে না, শরীর ছেড়ে দিয়েছে। ইস্তিয়াক নয়নের ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখে, পাশে ঈশান থাকাতে সেও দেখে। ঈশানের চিৎকারে আশপাশটা কেঁপে ওঠে। পাপা! ইস্তিয়াক ফোনে ইমরানকে ট্রাই করেই যাচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। মিনহাজ মাথা ঠান্ডা রেখে বলে, আগে নাইটিঙ্গেল এনে চল। মেসেজটা ইসলামের হতে পারে, আমাদের ভয় লাগানোর জন্য। কারণ ইমরানের কিছু হলে কেউ আমাদের এভাবে মেসেজ দিয়ে বলবে বলে আমার মনে হয় না। নয়ন, তুই এভাবে কেন ভেঙে বলছিস? মিনাজ আঙ্কেল ঠিক বলেছে। নয়ন ভাই নিজেকে সামলাও, কথায় ঘাবলা আছে, আমি ফোর্স পাঠাচ্ছি। সবাই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় নাইটিঙ্গেল ইনে। হোটেলটা সাজানো সুন্দর, কিন্তু পরিবেশটা থমথমে। ভেতরে ঢুকতেই অনেকগুলো লোক তাদের ঘিরে ধরে বড় একটা ছিমছাম রুমে নিয়ে যায়, সেখানেই আটকে দেয় সবাইকে। এত বড় বোকামি কি করে করলাম? নিজের কপাল চাপড়াতে মন চাচ্ছে। কেউ মেসেজ দিল, আমরা সেটা বিশ্বাস করলাম। এখন যে ফোনটা নিয়ে নিল ওরা, ভাইকে জানাবো কি করে? আমার মতো লোক পুলিশ ডিপার্টমেন্টে থাকার কোনো মানেই হয় না। ইস্তিয়াক নিজেকে গালমন্দ করতে লাগলো। সবাই অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। বাড়ির মহিলাগুলো ভয়ে কুঁকড়ে আছে, পুরুষগুলো আজ নিশ্চুপ। ধপ করে চারপাশটা আলোকিত হয়ে উঠল। দেয়ালে আটকানো সাদা প্রজেক্টরে ভেসে উঠেছে কিছু মুখ। সেখানে দেখা যাচ্ছে মিনহাজের 22 বছরের কন্যা মোনাকে, যার হাত পা দড়ি দিয়ে চেয়ারের সাথে বাঁধা। অচেতন অবস্থায় পড়ে আছে মোনা। সকলের শ্বাস প্রশ্বাস সেখানেই থমকে গিয়েছে। ইমরান কোথায়? ওরা তো একসাথেই থাকার কথা ছিল। কি থেকে কি হয়ে গেল? তাহলে কি মেসেজের প্রতিটা শব্দ বাক্য সত্য হয়ে গেল? মিনহাজ কাঁপা কাঁপা গলায় বলে, ইস্তিয়াক, এটা আমার মেয়ের মতো না। ইস্তিয়াক বুঝতে পারছে না কি উত্তর দেবে। অক্ষরবিহীন শব্দ যদি উচ্চারণের সাধ্য থাকতো তাহলে হয়তো ইস্তিয়াক দুটো কথা বলতো। ও চাচু, এটা তো আমার মা। পাপা কই আমার? ওরা কি আমার পাপাকে মেরে ফেলেছে? চাচু, আমি কি আর পাপার বুকে যেতে পারবো না? তোমরা কি শুরু করেছো বলো তো? বাবা এদিকে আয়, কাঁদে না। পাপা মামা ঠিক আছে। আর একটা মনে হলেই যে ইমরানের কিছু হয়েছে তার গ্যারেন্টি কি? রিক্তার কথা একটু নড়ে চড়ে বসলো সবাই। আইরিনের প্রেশার ফল করেছে। তুষি আর সামান্তা ওকে নিয়ে ব্যস্ত। আমাদেরকে বন্দি করলো কেন তাহলে? নয়নের কথায় ইস্তিয়াক মাথা নেড়ে বলল, দেখছি দাঁড়াও কি হয়। আমার ফোর্স রীতিমতো কাজে নেমে পড়ার কথা। লোকেশন দিয়েছিলাম। স্যার, আপনি কি যাবেন হসপিটালে? না জহির, আমার অনেক কাজ, তুমি যাও। জহির বসের কথা অনুযায়ী হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। টেবিল কাঁপানো যন্ত্রটা হাতে নিয়ে কানে লাগালো কালো হুডি পরিহিত ব্যক্তি। এই জন্যই ভালো মানুষের কোনো দাম নেই। কি করেনি ইমরান নিজের লোকেদের জন্য? আজ পেছন থেকে ছুরি মারল কাছের মানুষরাই। ফোনের অপর পাশ থেকে মিষ্টি একটা আওয়াজ ভেসে আসলো। এতক্ষণ অন্য ধ্যানে ছিল বলে ওপাশ থেকে কি বলা হয়েছে তা শুনতে পায়নি। আবার ডাকে সম্বিত ফিরে আসে। জনাব, আপনি কি আজ বাড়িতে আসবেন? না বেগম, আমার আজ অনেক বড় একটা কাজ আছে। একজন বন্ধু বিপদে পড়েছে, তাকে একটু সাহায্য করতে হবে। সাবধানে থাকবেন এবং আমার জন্য সুস্থভাবে ফিরে আসবেন। আপনার মুখের এক চিলতে হাসির জন্য আপনার সুপারম্যান নিজের জান শুলে চড়াতে পারে। ইনশাল্লাহ ফিরে আসব, দোয়ায় রাখবেন। ফোনটা কেটে কায়েস রহমান, যাকে সবাই কেয়ার নামে চেনে, উঠে দাঁড়িয়ে পড়ে। মনে পড়ে যায় এক যুগ আগের কথা। কত সুন্দর ছিল স্মৃতিগুলো। কিছুক্ষণ আগে নয়নদের ছেড়ে দেওয়া হয়েছে। কে ছেড়েছে তাও জানে না। পুরো নাইটিঙ্গেল পুলিশে ঘেরা। ইমরান শরীফ ও তার স্ত্রী মোনালিসা ইকবাল নিখোঁজ। ঘড়িতে সকাল 8:30। পুরো একটা রাত পার হয়ে গিয়েছে। পুলিশ গিয়েছিল ফুড ইন ফরেস্ট রেস্টুরেন্টে, যার স্বত্বাধিকারী ইমরান নিজে। গতকাল সেখানে ইমরান এবং মোনা রাত্রি যাপন করেছিল। ওদের কামরাতে এখনো ক্যান্ডেল ছড়িয়ে আছে। পুরো কামরা লণ্ডভণ্ড, রক্তের ছিটে ফোটা। ইনভেস্টিগেশন চলছে। অপরাধীর কোনো ক্লু ফেলে যায়নি। তবে রেস্টুরেন্টের পেছনের দিকটাতে কাদামাটিতে স্পষ্ট জুতার ছাপ পাওয়া গিয়েছে। পুলিশের ধারণা অনুযায়ী ইমরান মোনাকে নিয়ে এখান দিয়ে বেরিয়ে গিয়েছে।
জুতার ছাপ বলে দিচ্ছে মহিলা পুরুষের ছাপ। যদিও নিশ্চিত না, মিনহাজ নয়ন এবং ইশতিয়াকের কাছে এসে অনুরোধ করে বলে, ইশতিয়াক, আমরা ইমরান মোনার ব্যাপারে দেরি করাটা ঠিক হবে না। তুই রাগ না করলে একটা অনুরোধ করি। কি আঙ্কেল? কে একটা ফোন দে, ও পারবে বের করতে। আমার মেয়ে আর মেয়ের জামাই জীবিত বা মৃত যাই থাকুক আমার সামনে দেখতে চাই। আমি এত কষ্ট নিতে পারছি না, ভেতরটা জ্বলছে আমার। নয়ন চেঁচিয়ে ওঠে, তুই কি পাগল হলি? মিনহাজ কে ইনফরমেশন করেছে। ইমরান যদি টের পায় চিবিয়ে খাবে আমাদের। আমরা ওর কাছ থেকে কোনো সাহায্য নিতে পারবো না। পুরনো দ্বন্দ্ব আবার জেগে উঠবে দোস্ত, বিপদ আবার গা ঝাড়া দিবে। নয়ন ভাই, আমার উপায় নেই। আমাকেও মাঝে মাঝে কিছু মারাত্মক সিদ্ধান্ত নিতে হয় আইনের বিরুদ্ধে গিয়ে। পুলিশের কাজ করছে। তুমি কেয়ারকে ফোন দাও, বলো ভাইয়া বিপদে। কথায় নয়ন বিস্মিত হলো। কেয়ারের অবৈধ কাজ, অন্যায়মূলক কাজ সম্পর্কে তোর কি কম ধারণা আছে? আমি কি করে একটা পাওয়ারফুল ক্রিমিনালের সাথে যোগাযোগ করব সেটা বল। ও এখন কোথায় আছে কেউ জানে না। ও নিজ থেকে ধরা না দিলে অধরাই থেকে যায়। বাহ, এক সময়ের বন্ধু আজ ক্রিমিনাল। যাক, শুনে এতটা খারাপ লাগেনি নয়ন। পেছন থেকে কারো ভারী কি কণ্ঠস্বর শরীরে উত্তেজনা বাড়িয়ে দিল। পেছনে ফিরে দেখলো ফয়সাল দাঁড়িয়ে আছে। মিনহাজ কোনো কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে ফয়সালের উপর। ফয়সালও জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে না থেকে বুঝে আয়। নয়নকে উদ্দেশ্য করে ফয়সাল বাক্য ছড়ে। নয়নও আর দেরি না করে বন্ধুর বুকে ঝাঁপিয়ে পড়ে। নয়ন, মিনহাজ, ফয়সাল, ইমরান এবং কায়েস 5 বন্ধু একসাথে বড় হয়েছে। অদৃষ্টের পরিহাসে বন্ধুত্ব আজ দুভাগে বিভক্ত। নয়ন, মিনহাজ এবং ইমরান একজোট হয়েছিল এবং ফয়সাল আর কায়েসকে আলাদা হয়ে নিজেদের ব্যবসার কাজে লেগে পড়েছে। তোদের এখানে আমি আর কায়েস আটকে রেখেছি। কাল ইমরানের উপর অ্যাটাক হবে, এটা ইমরান জানত। আমি দেশে এসেছি গত পরশু। কায়েস আমাকে এই কথা জানায়। ইমরান তাই বুদ্ধি খাটিয়ে তোদের সবাইকে বাড়ি থেকে সরিয়ে ফেলে, নিজেও সরে যায়। বাড়িতে আক্রমণ করার কথা ছিল। আমার সাথে যোগাযোগ হয়েছিল ওর। ভেবেছিলাম রেস্টুরেন্টের খোঁজ পাবে না, কিন্তু আমি ওখানে পৌঁছানোর আগেই ওরা অ্যাটাক করে। বড় মামা কি বেঁচে আছে ফয়সাল মামা? জানি না রে সোহান, ওদের খোঁজ লাগিয়েছি কিন্তু পাচ্ছি না। মাথা ঠান্ডা রাখ, দেখা যাক কি হয়। কায়েস কোথায় ফয়সাল? দেশে এসছে? মিনহাজের কথায় ফয়সাল ক্ষীণ হাসল। হ্যাঁ, 1 মাস হয়েছে। নীরবতা ঘিরে ধরেছে সবাইকে। এখনো খোঁজাখুঁজির কাজ চলছে। মিনহাজ চিন্তিত। বাড়িতে জানিয়ে দিয়েছে কাজের জন্য বাইরে আছে। ইমরান এবং মোনার কথাটা কাউকে জানানো যাবে না। চোখের সামনে এখনো ভাসছে মোনার হাত পা বাঁধা অবস্থা, চোখ জ্বলছে। আইরিন পুরোপুরি বেডে। ভাই এবং মোনার চিন্তায় সে এখন শয্যাশায়ী। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে চারপাশে অনেক আলো। একটা চেয়ারে বাঁধা অবস্থায় আছে, গায়ে একটা টি শার্ট, ওপরে ডেনিম জ্যাকেট, পরনে ডেনিম প্যান্ট, পায়ে স্নিকার্স। তৎক্ষণাৎই মনে পড়ল গতকাল রাতের কথা। ইমরান আর মোনা নিজেদের গল্পে মগ্ন। মোনা তখন ইমরানের বুকে। ইমরান কিছুক্ষণ পরপর মোনার চুলে, মাথায়, মুখে উষ্ণ অধর স্পর্শ করছে। দুষ্টুমিতে মেতে উঠেছিল দুজন। হঠাৎ ইমরান বলে উঠল, আচ্ছা মোনালিসা, আমি যদি কখনো হারিয়ে যাই আমাকে কি ভুলে যাবে? আচমকা এমন প্রশ্নে মোনার বুকের পাশটাতে চিনচিন ব্যথা করে উঠল। চিৎকার দিয়ে বলল, আপনি সব সময় আমাকে কাঁদানোর জন্য বসে থাকেন। রাগে ক্ষোভে মোনা চেঁচামেচি শুরু করলো। তখনই আবার আদরে আদরে আগলে ধরল। কিছুটা মুহূর্ত নিজেদের মধ্যে কাটালো। উষ্ণ আদরে রাঙিয়ে দিল মোনালিসাকে। প্রথম দিনের মতো সযত্নে আদরের সন্ধিক্ষণ ছিল সময়টা। ইমরান নিজের ফোনের দিকে তাকিয়ে মোনাকে বলল, মোনালিসা, একটা অ্যাডভেঞ্চার করব, তুমি কি রাজি? কিরকম? ব্যাগটা নিয়ে ওয়াশরুমে যাও, শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ডেনিম প্যান্ট, জ্যাকেট পরে এসো। স্নিকার্স আছে আর একটা ব্যাগে। মোনা খুশি হয়ে ব্যাগ নিয়ে ফ্রেশ হয়ে আসে। তাকিয়ে দেখে ইমরানও নিজের গেট আপ চেঞ্জ করে ফেলেছে ইতিমধ্যে। মোনা তৎক্ষণাৎ বলে উঠল, আমরা কি পাহাড়ে চড়বো? আপনাকে এই লুকে খুব সুন্দর লাগছে। টি শার্ট, ডেনিম অ্যান্ড ইমরান সাহেব, ওয়াও কম্বিনেশন। মোনার কথায় অন্য সময় মজা পেলেও আজ মজা পাচ্ছে না। মোনাকে তাড়া দিয়ে বেরিয়ে পড়ল দুজন। অকস্মাৎই গোলাগুলির আওয়াজ শুনতে পায়। মোনাকে নিয়ে ছুটতে গিয়ে সোপিজের সাথে লেগে হাত কেটে গিয়েছে। পেছনের দরজা দিয়ে মোনাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকটাতে চলে এসেছে এবং ইমরান থমকে দাঁড়ায়। মোনালিসা, আজকের পর কি হবে জানি না, আমাকে মাফ করে দিও। কিছু সত্য তোমার কাছ থেকে লুকিয়েছিলাম। ভেবেছিলাম অতীত আমার পিছু ছেড়ে দিয়েছে। আমি এমন একটা অন্যায় করেছিলাম যার জন্য আমাকে আজও পস্তাতে হচ্ছে। তোমার জন্য আমার একটাই চিন্তা, আমার অবর্তমানে ভেঙে পড়ো না। তুমি সেফ থাকবে,
এখান থেকে তোমাকে উদ্ধার করা হবে। পালাও, আমি আর আগাতে পারবো না। মোনা চমকে উঠে বলে, আপনি পারবেন? উঠে দাঁড়ান। পায়ে কি বেশি লেগেছে? পেছনে পিঠের দিকে তাকিয়ে দেখে ইমরানের পিঠে গুলি লেগেছে। মোনা বুঝতেই পারল না। আমি আপনাকে ধরছি, আপনি পারবেন। উঠে বসে পড়েছেন কেন? ততক্ষণে ইমরানের শরীর নিস্তেজ হয়ে আসছে, পায়েও প্রচণ্ড আঘাত পেয়েছে গাছের গুড়ির সাথে লেগে। ইমরান চেঁচিয়ে বলছে, মোনালিসা পালাও। যদি আমার কোনো বংশধর আসে তাকে বলবে তার বাবা ফাইটার ছিল। আমার ঈশানের দিব্যি, ঈশানকে দেখে রেখো। পালাও, ওরা তোমাকে ছাড়বে না। ঠিক তখনই কয়েকজন মুখোশ পরা লোক এসে মোনাকে ধরে নিয়ে আসলো। একবার ইমরানের দিকে তাকাতেই দেখলো রক্তে রঞ্জিত ডান হাতে মোনার দিকে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছে। আর একটা গুলি এসে ইমরানের সেই হাতে লেগেছে। ইমরান একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে। হয়তো যাত্রা এখানেই শেষ। মোনাও নিস্তেজ, নিজেকে কারো কাঁধে অনুভব করছে। হয়তো সেই মুখোশ পরা লোকগুলো ওকে নিয়ে যাচ্ছে। আর কিচ্ছু মনে নেই, ইমরান সাহেব নেই। বর্তমানে সামনের দিকে টেবিলে গম্ভীর হয়ে বসে থাকা আগন্তুককে দেখছে, যার সারা শরীর কালোতে ঢাকা, মুখে মাস্ক। মোনাকে সেখানে উপস্থিত একজন সম্ভবত ওই লোকের আন্ডারে কাজ করে প্রশ্ন ছুড়ল, কি খাবেন ম্যাডাম? কি খেতে ইচ্ছা করছে ম্যাডাম? আমার স্বামী কোথায়? ওনাকে দেখতে চাই। আপনারা কেন নিয়ে এসেছেন আমাকে? ম্যাডাম, আপনি নিরাপদে আছেন। আপনার স্বামী কোথায় আমরা জানি না। আমাদের ইনফরমেশন দিয়েছে আপনাকে এখানে রাখতে। মোনা টেবিলে বসে থাকা চুপচাপ লোকটার দিকে তাকিয়ে বলে, উনি বুঝি আপনাদের বস? জি ম্যাডাম। আপনার নাম কি? কেউ কোনো উত্তর দিচ্ছে না। মোনা পুনরায় বলে, আমাকে একটা ইনফরমেশন দিতে পারবেন? আমার স্বামী কি বেঁচে আছে না মারা গিয়েছে? সরি ম্যাডাম, জানি না। উনি যদি মারা যায় আপনারা আমাকে দয়া করে মেরে ফেলবেন। আমার ওনাকে ছাড়া বাঁচার কোনো ইচ্ছে নেই, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আগন্তুক নীরব হয়ে দেখছে। কিছুক্ষণ পর বলে উঠল, আসলাম, খাইয়ে দিস ওনাকে। যা খেতে চাই সব দিবি। আমি চাই না উনি কোনোভাবে অসুস্থ হোক। কথা দিয়েছি কাউকে দেখে রাখবে এই টাকা। ওকে ভাইজান। মোনা চেয়ারে হেলান দিয়ে দুই চোখ দিয়ে অশ্রু বর্ষণ করছে। আপনার সাথে আমার পথ চলা এত অল্প দিনের কেন ছিল ইমরান সাহেব? কেন আর কয়েকটা বছর বুকে আগলে রাখলেন না? মোনালিসা কি এতই খারাপ ছিল? কি নিয়ে বাঁচবো এবার? জামায় কাদা লেগে আছে। সকাল থেকে ঝমঝমিয়ে অঝোরধারায় বৃষ্টি নেমেছে। সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে এখন অপরাহ্ন। বাগানে নেমে দেখে শেপার্ড ভিজে চুপচাপ। ওকে মা ছেলে দুইজন মিলে গোসল করিয়ে কোলে নিয়ে বসে আছে। মোনার শরীরে পানি কাদায় মিশে আছে। ঠিক তেমনই ঈশানেরও একই অবস্থা। মা উপরে যাও তো, ঠান্ডা লেগে যাবে তোমার। আমি শেপার্ডের কাছে আছি। কতক্ষণ ধরে ভিজেছ? আর কিছুক্ষণ বাবা, একসাথে যাব, চলো। শেপার্ডকে নিয়ে যাই, অনেকটা শুকিয়ে গিয়েছে। এখানে থাকলে আবার কাদায় গড়াগড়ি করবে। শেপার্ড বাবা ওঠ, গা ঝাড়া দে, চল। মোনার ভাষাও শেপার্ড বোঝে এখন। যতক্ষণ ঈশান বাসায় থাকে তারা দুইজন শেপার্ড আর ইতুকে নিয়ে ব্যস্ত থাকে। সময় পেরিয়ে যায়। আজ 3 মাস শেষ হতে চলল। ইমরান এখনো নিখোঁজ। সহসা ঈশানের ডাকে সম্বিত আসে মোনার। মা ভেতরে চলো, তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। মোনা আর কথা বাড়ায়নি। ঈশান এবং শেপার্ডকে নিয়ে ভেতরে চলে যায়। বাড়িতে ঢুকতেই ইতুকে কোলে নিয়ে একটু আদর করে রুমে যায় ফ্রেশ হতে। ইচ্ছে করছে শরীরটা বিছানায় এলিয়ে দিতে, কিন্তু গায়ে নোংরা দেখে বাধ্য হয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে বিছানায় বসে গলায় হাতে চেইন চুড়ি পড়ছিল। তখনই মনে পড়ল সেই দিনের কথা। চোখ দুটো ভিজে এসেছে, বুকের কাঁপুনি আবার বাড়ছে। এই কয় মাস সাইকিয়াট্রিস্টের কাছে আনা নেওয়া করছে ঈশান, মিনহাজ, সোয়ান। নয়ন ঠিকানা দিয়েছিল ওনার। মাথা যন্ত্রণা বাড়ছে। সেই দিন চেয়ারে বাঁধা অবস্থায় অচেতন হয়ে যায়। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে বাড়ির ড্রয়িং রুমে। সামনে অনেক মানুষ বসা। মিনহাজ বুকে জড়িয়ে বসে আছে মেয়েকে। কালো হুডি পরা লোকটাও সামনে আছে। চিনতে পেরে মনে চেঁচিয়ে উঠেছে, বাবা, এই লোকটা আমাকে আটকে রেখেছিল। উনি এখানে কেন? আমার ইমরান সাহেবকে এনে দাও। কোথায় আমার ইমরান? নয়ন আঙ্কেল কোথায় বলো? মোনার চিৎকারে ড্রয়িং রুম কেঁপে উঠছে। মিনহাজ বোঝাচ্ছে মাথায় হাত বুলিয়ে, আম্মা, উনি তোমাকে কি কিডন্যাপ করেনি? উনি তোমার আরেক আঙ্কেল। তোমাকে সেভ করেছে ইমরানের কাছ থেকে, তোমার ইনফরমেশন পেয়ে। মোনা কিছুটা নীরব হয়ে কায়েসের সামনে গিয়ে দাঁড়ায়। ওনার দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, আমার ইমরান সাহেবকে কেন সেভ করলেন না সেদিন? আমার সাথে তো উনিও ছিল। মোনা মিনহাজের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে,
বাবা জানো, আবার ইমরানের পেছনে অনেক গুলি লেগেছে। আমি দেখেছি উনি শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে আগলে রেখেছে। ও বাবা, আমাকে ইমরান এনে দাও, আমি গুড গার্ল হয়ে যাব। আমার ইমরান চাই, আমি ইমরানের বুকে যাব। পুরো ড্রয়িং রুমের সব জিনিস ভাঙতে শুরু করেছে। ওর পাগলামি থামাতে পারছে না কেউ। ফয়সাল আর কায়েস এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফয়সাল কায়েসকে বলে, ইমরান এত ভালোবাসা পেয়েছে আমি ভাবতে পারছি না। মিনহাজের মেয়ে ইমরানের স্ত্রী শুনে কিছুটা রাগ হয়েছিল, শেষমেশ বন্ধুর মেয়েকে, কিন্তু এই মেয়েকে দেখার পর মনে হচ্ছে ওরা একজন অন্যজনের অংশ। আমার সাধ্য থাকলে ইমরানকে ওর কাছে ফিরিয়ে দিতাম ফয়সাল। আমার চোখে এখনও ভাসছে ইমরানের শেষ অনুরোধ ছিল, কে আর আমার প্রাণ, আমার ছেলে এবং মোনালিসা, দেখে রাখিস ওদের। মোনাকে সামলানো যাচ্ছে না, প্যানিক অ্যাটাক হয় মোনার। ডাক্তার ডেকে ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে বাড়ির সবাই। সেই থেকে সপ্তাহে 2 দিন ওকে কাউন্সিল করে একজন পরিচিত সাইকিয়াট্রিস্ট। মোনা নিজেকে সামলায় ঈশানের জন্য। ইমরানের শেষ কথাটা রাখতে হবে। ইমরান ফিরে আসলে কি জবাব দিবে? মাথা যন্ত্রণা নিয়ে ঈশান সহ বেরিয়ে পড়ে সাইকিয়াট্রিস্টের উদ্দেশ্যে। ঈশান আর মোনা ফিরে এসে দেখে বাড়িতে অনেক মানুষজন, তার মধ্যে ইমরানের ফ্রেন্ড ফয়সাল কায়েসও আছে, কয়েকজন মহিলা আছেন। মিনহাজকে দেখে মোনা এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। ঈশানও এগিয়ে আসে। মোনা এবং ঈশানকে হাত দিয়ে ধরে সবার সামনে নিয়ে আসে মিনহাজ। একজন মেয়ে এগিয়ে এসে মোনাকে জড়িয়ে ধরে। মুখের অবয়ব দেখে বয়স মনে হচ্ছে 25 বা 26। কেমন আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি কেয়ারের স্ত্রী নবনী। আমি একটু হসপিটালে গিয়েছিলাম। আপনারা কখন এসেছেন? কোনো সমস্যা নেই, এসেছি বেশ কিছুক্ষণ। আপনার শরীর কেমন? এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো। এভাবে বেশ কিছুক্ষণ কথা হলো। রাতের ডিনারটা সেরে সবাই চলে গেল। মোনা বারান্দার ঝোড়ো হাওয়ায় দাঁড়িয়ে আছে, চক্ষুদয় অন্তরিক্ষ পানে। প্রকৃতির ঝড় থেমে যায়, কিন্তু মনের ঝড় সে তো থামার নয়। গায়ে বৃষ্টির পানি লাগতেই নিজেকে সরিয়ে এনে কাচের দরজাটা লাগিয়ে ভেতরে এসে বিছানায় বসে মোনা। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে ওয়ালপেপারে দেওয়া ছবিটার দিকে। কক্সবাজারে তোলা ছবিটি। মোনা আর ইমরান স্পিড বোটে ছিল। মহেশখালী যাওয়ার সময় তাদের আলোচনা খুনসুটির মাঝে মিনহাজ তুলেছিল সেই ছবি। নিজের মনের কত শত কথা আননিউজ আইডিটিকে মোনা জানায়। প্রতিদিনের মতো আজকের ইমরানের অব্যবহৃত ফেসবুক আইডিতে অনেকগুলো মেসেজ সেন্ড করেছে, যেখানে লেখা ছিল অনেক গুরুত্বপূর্ণ একটি খবর। কিন্তু এই মেসেজ কখনোই সিন হয় না। মনের শান্তি পেত মোনা কাজটি প্রতিদিন করে। নিত্যদিনের ঘটে যাওয়া প্রতিটা ঘটনা এখানে লিখে পাঠায়। মনে হয় যেন সে ইমরানের সাথে শেয়ার করছে দুঃখ খুশির মুহূর্তগুলো। ইমরান দেখুক বা না দেখুক সে তো জানাচ্ছে। কখনো বা ঈশানের পড়াশুনো নিয়ে, ইতুর দুষ্টুমি নিয়ে, শেপার্ডের কাণ্ড কারখানা, নিজের ক্যাম্পাসের জুনিয়রগুলোর ফ্লার্ট করা সবই জানায়। নিজে নিজেই হাসে, আবার কিছুক্ষণ পর কেঁদে ওঠে। একটা সময় ঘুমিয়ে পড়ে। এইভাবেই কেটে গিয়েছে গত 3 মাস। সকাল থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে। মিনহাজ মেয়েকে অনবরত ফোন দিয়েছে ওই বাড়ি যাওয়ার জন্য। ওই বাড়িতে মিনহাজের আপন মামাতো বোনের মেয়ের বিয়ের আয়োজন করেছে। মেয়েরা আর্থিক দিক থেকে একটু অসচ্ছল, কিন্তু পাত্রপক্ষ আলহামদুলিল্লাহ ভালো, তাই বিয়েটা মোনাদের বাড়ি থেকেই হচ্ছে। বাড়িতে শুধু ঈশান আর মোনা। আইরিন শ্বশুর বাড়ি, ইতুকে নিয়ে তুষিও গিয়েছে ও নানা বাড়ি। ঈশান ভার্সিটি থেকে এসে মাকে নিয়ে বের হয়েছে। মোনা যাবে না বলাতে মিনহাজ নাতিকে ফোন দিয়েছে মাকে নিয়ে যেতে। দুইজনই বেরিয়ে পড়েছে। গাড়িতে মা ছেলে টুকটাক কথা বলছে। মা, তোমার কি মন খারাপ? কেন বাবা, মন খারাপ মনে হচ্ছে নাকি? একটু শোনো না, বিয়ে বাড়ি এভাবে মন খারাপ করো না। সবাই বলবে ছেলে মাকে ভালো রাখতে পারেনি। এত যত্ন পায় কিভাবে তোর? হ্যাঁ, মানুষ তো নিজের মায়ের জন্য করে না, আর তুই এত কেয়ার কিভাবে করিস সৎ মায়ের জন্য শুনি? শোনো, তুমি আমার নিজের মায়ের ঊর্ধ্বে। আমার বায়োলজিক্যাল মা যে সে কি করেছে তোমার সবই জানা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আমার অবস্থা হয়েছে কেমন বলি, ডাস্টবিনে নিজের অপকর্মের জন্য কিছু বাচ্চা নিজের মা ফেলে দেয় না, ওরকম তুমি আদুর যত্নে আগলে রাখছো। কথা শেষ না করতেই মোনা জোরে এক ধমক দিল। ঈশান, সরি, শুনতে খুব খারাপ লাগছে আমি জানি, কিন্তু আমারও শুনতে খারাপ লেগেছে। তুমি নিজেকে আমার সৎমা বলেছো, তাই আমার যদি সুযোগ থাকতো আমি মহান আল্লাহকে বলতাম তোমাকে আমার মা বানিয়ে দিতে, অথবা পরের জন্ম বলতে কিছু থাকলে বলতাম তোমার গর্ভে জন্ম নেওয়ার আবদারটুকু করতে। দ্বিতীয়বার ভাবার মতো সময় নষ্ট করতাম না। একটাবার, শুধু একটাবার হলেও যেন সুযোগ করে দেয়। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে,
নিজেকে সৎমা বলবে না, বলবে ঈশানের মা জননী। বুঝতে পেরেছ? মোনা ছেলের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। ইমরানের কার্বন কপি এই ছেলে। ঈশান আশেপাশে থাকলে মনেই হয় না যে ইমরান নেই। দিন দিন যত্নশীল এবং আরও সুদর্শন হচ্ছে এই ছেলে, অথচ দিন শেষে আশ্রয় হিসাবে থাকে মোনার আঁচলের নিচে। নিজেকে ভাগ্যবতী মনে হয়। কাকনের মতো বোকা এই দুনিয়াতে নেই। 9 মাস কষ্ট করে ছেলের মর্ম বুঝল না, তবে কাকনকে ধন্যবাদ দেওয়ার সুযোগ থাকলে একবার অবশ্যই দিবে, ঈশানকে ছেলে হিসেবে পেয়েছে বলে। ঈশানের ডাকে সম্বিত ফিরে এলো। सीने में तेरे प्यार की उड़ती है पतंगे, उड़ के यूं हवा में तेरा मैं अचल हुआ, भीगा हूँ तेरे साथ में बारिशों में तेरी, बिखरी जो तेरी जुल्फ तो मैं बादल हुआ, तेरी काली आंखें मेरे ख्वाब का है दरिया, मैं उतर के इनमें खो गया, है यही इरादा तुझे चाहो खुद से ज्यादा, दिल से है ये वादा, मैं हूँ साथ तेरे, मैं हूँ साथ तेरे, है यही इरादा तुझे चाहो खुद से ज्यादा, दिल से है ये वादा, मैं हूँ साथ तेरे, मैं हूँ साथ तेरे। आसमां सितारों से छलकने लगा, चांद सा तू जो मुझ में चमकने लगा, रहूं तेरे यूं पास में, बनूं तेरा एहसास में, यार जी लूं आ तेरी हर सांस में, शाम सा तू ढलता, तू सुबह सा है निकलता, तेरे साए में चलता, मैं हूँ साथ तेरे, मैं हूँ साथ तेरे, है यही इरादा तुझे चाहो खुद से ज्यादा, दिल से है ये वादा, मैं हूँ साथ तेरे, मैं हूँ साथ तेरे, मैं हूँ साथ तेरे, मैं हूँ साथ तेरे।